কথাটা হঠাৎ এই প্রসঙ্গটা এলো কেন? না, প্রসঙ্গটা কন্টেন্ট যার থেকে পেয়েছি তাকে একটু না উল্লেখ করাটা ঠিক নয়, আর আমি সেরকম ধরনের নই। কন্টেন্টটা পেলাম আমি আমাদের রুনার লাইফস্টাইলের একটা ভিডিও দেখলাম, যেখানে ও টিনাকে কিছু অ্যাডভাইস দিচ্ছে যে তুই এবার তোর জীবনে এগিয়ে যা, পিছন ফিরে আর তাকাস না, মানে সেরকম। তো টিনার ব্যাপারে তো আমি বলতে পারবো না, কারণ যেভাবে টিনার সাপোর্টার বলতে যাদের ধরা হয়, আমি সেইভাবে তো টিনার সাপোর্টিংয়ে অনেক ভিডিও নামাইনি, বা টিনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই, বা ওর পুরো কাহিনীটা হয়তো ওরা কিছুটা শুনেছে ওর মুখ থেকে, তাই ওরা অনেক কিছুটা বলতে পারে। আমার সেখান থেকে একটা মনে হলো যে আজকে সত্যি তো এটা তো আমি কিছু বলতে পারি যে মা, আমি নিজেও একজন মা, এবং এই যে মা শব্দটা না, এটার একটা বিশাল একটা, যে তাকে একটা বিশাল সম্মান দেওয়া হয়, তাকে প্রায় ভগবানের আসনে বসিয়ে দেওয়া হয়, এতে কিন্তু একটা মায়ের অনেক সময় অনেক চাপও পড়ে যায়। মানে মার জীবনটা যবে থেকে সে মা হয়, হ্যাঁ, একটা মা মানে মেয়ে যখন তার মা হয়, মানে বলা হয় তার জীবনের আর কি সব থেকে, মানে জীবনটা পরিপূর্ণ হলো, ঠিক আছে, সব থেকে বড় তার যেন অ্যাচিভমেন্ট, সে মা হলো। তো এত কিছু সম্মানের মাঝখানে মার কিন্তু একটু চাপও পড়ে যায়। মানে একজন মাকে সঙ্গে সঙ্গে প্রায়, মানে বললাম তো, মানে ভগবানের আসনে বসিয়ে দেওয়া হয় তো, কিন্তু মা তো একজন রক্ত মাংসে গড়া মানুষ, সে তো কোনো দেবী বা ভগবান নয়। তার ইচ্ছা অনিচ্ছা অনেক সময় থাকে, এবং সেখানে অনেক সময় সন্তানের দিকে তাকিয়ে তার এই ছোট ছোট ইচ্ছা, আনন্দ, খুশিগুলো তাকে বর্জন করতে হয়। অনেক সময় মা খুব সহজেই হেসে তার খুব আনন্দ সহকারে এগুলো বর্জন করে, কিন্তু অনেক সময় বর্জন করতে করতেও একটা সময় মার অনেকটাই চাপ হয়ে যায়। আমি প্রথমেই বলবো যে ধরো মানে কেরিয়ারের দিক থেকে একটা মা তার কেরিয়ারে অনেক পড়াশুনো করে, আমরা জানো একটা কেরিয়ার যখন করেছে, এখন কোনো জায়গায় জয়েন্ট ফ্যামিলি খুব একটা দেখতে পাওয়া যায় না, সব নিউক্লিয়ার ফ্যামিলি। তারপরে অনেকে হয়তো বাইরে থাকে, যেখানে তার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির কোনো সাপোর্টিভ সে পাবে না, একটা বাচ্চা হওয়ার পরে সেরকমভাবে পাওয়া যায় না। তখনই একটা প্রশ্ন আসে যে কেরিয়ারটা কি করে আর মানে কন্টিনিউ করব। কারণ একজন শুধু বাইরের মানে হেল্পিং হ্যান্ড বা সেরকম ন্যানি টাইপের তার কাছে রেখে কি যাওয়াটা ঠিক হবে? কারণ একটা পোস্ট দেখবে অনেক সময়, বা পোস্ট বা ভিডিও হয়েছিল যে মা, তুমি তোমার টাকা পয়সা গয়নাগাটি কি কোনো লোকের কাছে ছেড়ে যাও, তাহলে আমাকে কি করে একজনের কাছে ছেড়ে দাও। এই যে সেন্টিমেন্টাল কথাগুলো না, যে বাচ্চা তো তার সত্যি সব থেকে বড় সম্পত্তি, মানে সম্পদ আর কি, সেটাকে সে কি করে আরেকজনের কাছে ছেড়ে যায়, এ ধরনের কথা তখন একটা মনের মধ্যে গিল্ট থাকে যে আমি চলে যাব এতটা সময় একটা লোকের কাছে রেখে যাব, যতই সিসিটিভি লাগিয়ে আজকাল অনেক কিছু তাও বেরিয়েছে, তবু একটা এতক্ষণের জন্য। আর মার সেই ইমোশনে কোথাও একটা সেন্টিমেন্টেও লোকে বলে যে তুমি যে কি দরকার চাকরি, যখন যদি তার স্বামী ভালো আর্থিক মানে তার রোজগার ভালো থাকে, তাহলে তোমার কি দরকার, তুমি এখন বাচ্চাটাকেই দেখাশুনো করো। বা কিন্তু সেও তো পড়াশুনো করেছে, হ্যাঁ, তার যতটুকুই সে আয় করুক, বা তার পড়াশুনোর যে সবসময় যে আর্থিক মানে প্রয়োজনীয় না, তার পড়াশুনো করেছে, তারও একটা নিজস্ব যে জায়গা সে তৈরি করেছে এতদিনে, সেটা তার বাবা মারও স্বপ্ন ছিল যে সে কিছু একটা হোক, সেগুলো সব বিসর্জন দেওয়া, সবকিছু একটা ভীষণ একটা মানে দোটানার মধ্যে একটা মা পড়ে যায়। অনেক মাই কিন্তু এভাবে কেরিয়ার স্যাক্রিফাইস করে, হ্যাঁ, তারপরেও ক্রেশে দেওয়া থেকে সবকিছু থেকে একটা প্রশ্ন ওঠে। তো এই একটা হচ্ছে কেরিয়ারের দিক থেকে মার অনেকটাই, বা সন্তানের দিকে তাকে ছাড়তে হয় তার জীবনের। এরপরে মানে ছোটোখাটো জিনিসে আমরা জানি যে মা কখনো একটা দুটো মাছের পিস যদি থাকে, তো বড় মাছের পিসটা তার সবসময় সন্তানকে দিয়ে দেবে, বা চিকেনের লেগ পিসটা সন্তানের জন্য। কিন্তু মারও কি একদিন ইচ্ছা করে না যে সে বড় পিসটা খাক, বা সে একটা লেগ পিসটা সেদিন সে খাক? কিন্তু সবসময় মা সেটা বিসর্জন করে দেয়। কারণ আমি কিন্তু মানে খুব হাই সোসাইটি বা শুধু আমাদের মতো সোসাইটি না, অনেক রকম সোসাইটিতে বলছি যে মা সবচেয়ে, সে সন্তানকে সব কিছু দিয়ে জানে মা। আমাদের সেই আগের সিনেমাতে দেখাতো না, হাড়ি কাচি মা, লাস্টে হাড়িতে কিছুই নেই, মা সন্তানদের সত্যি খুব চোখে জল আনে সেই সিচুয়েশন। সত্যি মা অভুক্ত থেকেও সন্তানের মুখে ভাত তুলে দেয়। তো এখন আর মা তো সেই আমাদের সেই নিরুপায়ের মতো মা নেই। সিনেমায় যেরকম মায়ের অনেক চেঞ্জ হয়েছে, এখনকার মা অনেক অন্যরকম। সে মাকে কিন্তু ওই বেসিক যে কতগুলো জায়গা আছে না, সেই জায়গাগুলো কিন্তু একই রকম রয়ে গেছে।
আরেকটা কথা হচ্ছে যে যারা ধরো সিঙ্গেল মাদার, হ্যাঁ, এবার এই সিঙ্গেল মাদারদের হয়তো তারা বেরিয়ে আসে সংসার থেকে, তারা সন্তানকে বড় করে, এরপরে প্রথমেই তারা মানে আরেকটা বিয়ে করতে প্রথমেই চায় না এই সন্তানের দিকে তাকিয়ে, যে না আমার সন্তান কি তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। তার একটা জীবনে একটা কমপ্লেক্স ব্যাপার এসে যাবে যে বাবার একটা, তার বাবা তার বায়োলজিক্যাল ফাদার, আবার একটা ফাদার, এইভাবে অনেক মা কিন্তু আর সারা জীবনে হয়তো বিয়েটা করে না, কিন্তু হয়তো তার 30-এর আগেই হয়তো এরকম হয়ে গেছে, তার জীবন থেকে সে বেরিয়ে এসে খুব অল্প দিনে সংসার করে। তো কিন্তু তারও তো সারা জীবনের একটা শখ আহ্লাদ চাহিদা, একটা পাশে একটা হাত, একটা কাঁধে তার হাত দেওয়ার একটা মানুষের তো প্রয়োজন হয়। এবার ধরো বিয়ে থা না করে লোকে বলবে একজন বন্ধু, এবার বন্ধুর হাত ধরলে সেখানেও আমরা অনেক সময় সন্তানই একটু বড় হলে সেখানে আবার তির্যক নজরে সেটাকে দেখে, যে মার সাথে তার সম্পর্কটাকে সে অনেকভাবে সহজে মেনে নিতে পারে না। তো অনেক সময় সে বন্ধুকেও হয়তো বিদায় জানাতে হয়। আমরা 19 এপ্রিল সিনেমাটাতে দেখেছি যে কিভাবে মায়ের কেরিয়ার নিয়ে ব্যস্ততা, মার বন্ধু, এগুলোকে সে নিতে পারছে না, হ্যাঁ, সেই তার সাইকোলজিক্যাল অসুবিধা হচ্ছে। বা আরও কষ্টের যদি দেখি শ্বেত পাথরের থালা সিনেমাটা, যেখানে মা একটা দুর্ভাগ্যের শিকার, তার স্বামী চলে যাওয়া, সেখানেও সে সন্তানের জন্যই সে তার পুরো জীবনটা তার স্যাক্রিফাইস করার পরে সে একটু কোনো মানুষের বন্ধুত্ব, সেখানে তার সন্তান প্রশ্ন তুলছে। এটা তো সিনেমার ব্যাপার এবং বাস্তবে ওটা হয়। বাস্তবে আমি উদাহরণগুলো দিলাম, বাস্তবে ওটা হয়। অনেক সময় সন্তানই কিন্তু এই বন্ধু, যে মায়ের বন্ধু, এটাকে মেনে নিতে পারে না, হ্যাঁ। তো এই তখন মাকে একটা দোনোমনার মধ্যে থাকতেই হয়, হয়তো সেই বন্ধুকে বিদায় জানাতে হয়। তো সন্তানরা কিন্তু অনেক সময় ভীষণ তখন অবুঝের মতন থাকে হয়তো, কিন্তু মাকে তো সন্তানের দিকটাই দেখতে হবে, ফলে সে তার দিকটা কিন্তু অনেক সময় সন্তান বোঝে না। খুব অনেক আজকাল তুমি বলবেন যে হ্যাঁ অনেক সন্তান এইভাবে মাকেও বিয়ে দিচ্ছে বা এরকম। দেখুন সোসাইটির খুব একটা ছোট অংশকে দেখে তো সবটা বিচার করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানরা কিন্তু সেটাকে মেনে নেয় না, যে কেন এই ভদ্রলোকের সঙ্গে তোমার কি সম্পর্ক বা কিছু। এবং অনেক সময় এরকমও হয় যে হয়তো বাবা মা দুজনেই আছে, কিন্তু আমাদের অনেক সময় তো একটা বন্ধু মনে হয়। আমি একটা নিজস্ব পার্সোনালিতে আমাদের এখানে একজন মানে হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের বড় মেয়ে বিদেশে এরকম থাকে, মানে মেয়ের জন্য তারা করার পরে তার মেয়ের একদিন আমাকে ফোন করে বলছে যে আন্টি এরকম কি ব্যাপার বলো তো, মাকে অনেক রাত্রে অবধি হোয়াটসঅ্যাপে অনলাইন দেখি। তো আমি মেয়েটাকে খুবই অন্য মানে খুব বোঝালাম তাকে যে তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই, তুমি তোমার মেয়েটি জানি মেয়েটি খুবই আধুনিক মনের, মানে বুঝতেই পারছো সে তার প্রচুর বন্ধু বান্ধব, সে জীবনে খুব হইচই করেই কাটায়। তো তোমার হয়তো বন্ধু বান্ধব, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে হইচই করো, ছেলে বন্ধু তোমার প্রচুর আছে, তো তোমার মা যে কেন রাত্রিবেলা সে কোনো কাজের জন্যও সে কাউকে অনলাইন করতে পারে, কোনো চ্যাট করতে পারে, হয়তো ধরো আমার সাথেই চ্যাট করছিল, তুমি কি করে জানবে? মানে সে অনলাইনে অত রাত্রে মাকে দেখি না, মার তো পরের দিন স্কুল আছে, মার তো শুয়ে পড়া উচিত। মা হ্যাঁ তুমি যদি মার হেলথ হিসাবে মাকে তুমি তাহলে বলতে পারো যে অত রাত অব্দি তুমি যেগো না, কিন্তু তুমি যে লাইনে প্রশ্নটা করছো সেটা খুব একটা শুনতে ভালো লাগছে না, যে মা অত রাত্রে কার সাথে চ্যাট করছিল, যে মাকে অনলাইন আমি দেখেছি, মানে বেশ একটা অশান্তির ব্যাপার। এবং পরে শুনেছিলাম যে মেয়েটি বাবার সঙ্গে মিলেও মা এ নিয়ে একটা অশান্তি হয়েছিল ওদের বাড়িতে। তো দেখো সন্তান কীরকম হয়ে যায়, তার নিজের বন্ধু বান্ধব নিয়ে সে এনজয় করছে, যে মা যদি কোথাও একটু চ্যাট করছে কি করছে সেটা নিয়ে সন্তানের প্রশ্ন। মানে কি বলতো, এই যে দেবীমার আসনে বসিয়ে দেওয়া হয় না, সে দেবীমা তো সে নয়। অনেক সময় মাকে বলতে আরে বাবা আমিও মানুষ, হ্যাঁ। তো এটা মানে খুব মুশকিল, হ্যাঁ, যে মাকে তার পছন্দ অনুযায়ী বাঁচতেই যেন সে পারবে না, যেহেতু সে মা। হ্যাঁ, আমরা আজকাল দেখি যে অনেক সময় কষ্ট লাগে সন্তানদের বড় করতে, কোনো মা সারা জীবনটা কাটিয়ে দিল, কিন্তু তারপরেই সন্তানরা বিয়ে হয়ে আজকাল তো এগুলো খুবই হচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, তারপরে কিন্তু সেই মা একা, হয়তো যদি বাবার সাথে থাকে মা বাবা দুজনে একা, আর যদি কোনো মা একা হয়ে যায় তখন তো তার অবস্থা খুবই খারাপ। কিন্তু সে হয়তো সারাটা জীবন ওই সন্তানের জন্যই সে কাটিয়ে দিয়েছে, শেষ জীবনে তার সন্তানটাও কাছে নেই। তো এইরকম মানে কি বলতো, একটু মনে হয় মা স্বার্থপর হওয়া তো নয়, নিজের জন্য বাঁচবো না কেন, শুধুই সন্তানের জন্য বাঁচবো, এটা কি ধরনের থিওরি? হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি মানে কেরিয়ারের থেকে সব কিছুই কিন্তু সন্তানের দিকে দৃষ্টি দিয়েও এটা করা যায়, বা নিজেকে একটু ভালো রেখেও সন্তানকে ভালো রাখা যায়।
সন্তানের মানসিকতাটাকে অ্যাকচুয়ালি সেরকম তৈরি করতে হবে। অনেক সন্তান দেখবে মার জামা কাপড় নিয়েও প্রশ্ন তোলে, মা তুমি এইটা পরেছো কেন, ওটা পরেছো কেন। এটা হচ্ছে মা তুই সন্তানকে সেটাতে সঙ্গে সঙ্গে পরের দিন, না বাবা আমার ছেলে পছন্দ করছে না, কি আমার মেয়ে পছন্দ করছে না, আমি এরকম জামা কাপড় পরছি বা কিছু একটা করছি, তাহলে কিন্তু মানে সারা জীবন আর কোনোদিন নিজের শখে জামাটা পরা হবে না। তখন কিন্তু সন্তানকে বোঝানো উচিত যে ইটস মাই চয়েস, তোমার চয়েস। কারণ সন্তানটা যতটা পারে তাদের নিজের চয়েসে একটা সময় পরে চলে যায়, তো ইটস মাই চয়েস, এই কথাটা কিন্তু আজকালকার মাদের একটা বলার সময় এসছে, ইটস মাই চয়েস। আমি এই ধরনের জামা পরবো, ইটস মাই চয়েস। হ্যাঁ, আমি এটা করব, আমি এখানে যাব, আমি এটা খাবো। হ্যাঁ, আমার হেলথের জন্য তুমি যদি বারণ করো, মা সন্তান হয়ে টেক কেয়ার করো, তো সেটা আলাদা কথা। হ্যাঁ, কিন্তু আমরা চিনি সিনেমা, যে একটা ওয়েব সিরিজ দেখলাম ওদের চিনি, ওটাতে খুব সুন্দর মা মেয়ের একটা ইকুয়েশন দেখিয়েছিল যে মার যে এইগুলো মেয়ে আবার সেটা পূরণ করলো। মাকে বরং তুমি অনেক কিছু থেকে আবার টেকনিক্যাল, আমরা অনেক কিছু হয়তো মা জানে না, সেটাতে মেয়ে চিরকাল অবহেলা করে চলে যাচ্ছে। সন্তানদের যদি বসিয়ে সেখানে শেখান, আবার মা অনেক কিছু করছে সেটাও সন্তানরা নিতে পারে না। তোমার এত সোশ্যাল মিডিয়াতে কি করার কি দরকার, বেটা কি করার কি দরকার, মানে সন্তানকে কিন্তু সেখানেই বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি তোমার পছন্দ মতো জীবনটাকে একটা চলতেই পারো, একটা বয়সের পরে তোমার স্বাধীনতা আছে, তেমনি মায়েরও স্বাধীনতা আছে তার জীবনটা তার মতো করে চালানোর। মা কোন বন্ধুর সঙ্গে মিশবে কি মিশবে না, এবং সিঙ্গেল মাদার যদি থাকে তার তো আরোই, যে তার যে একটা বন্ধু দরকার সেটা তো তার সন্তানেরও বোঝা উচিত। কিন্তু সোসাইটিও অনেক সময় চাপিয়ে দেয় কি বলতো, যে ও তো খারাপ মহিলা। আমরা ইউটিউবে ভিডিওতেও দেখেছি যে কোনো ক্রিয়েটার সে তার মেয়েকে নিয়েই বাঁচছে, তার কোনো সে হয়তো অল্প বয়সে একটা ভুল করে কেউ একটা বিয়ে থা করেছিল, তার সন্তানকে নিয়ে সে বেঁচেছে, কিন্তু আলটিমেটলি আর কোনো বিয়ে থা করেনি, কিন্তু মেয়েকে নিয়েই থাকে। কিন্তু সোসাইটির মানে ইউটিউবে এসেই তাকে নানাভাবে খারাপ কথা বলা হচ্ছে যে সে তো তার মেয়েকে নিয়েই বাঁচছে, এবার তারও সারাটা জীবন তো চলে গেছে মেয়েটাকে নিয়ে মানুষ করতে, এবার সে যদি নিজের মতন করে একটু আনন্দ থাকে তাহলে অসুবিধা কি। অনেক ক্রিয়েটারই আবার এই নিয়ে অনেক প্রশ্ন তুলে গেল, আমি আর ইউটিউবের কন্ট্রোভার্সিতে যেতে চাই না, কিন্তু এটা হচ্ছে বড় কথা যে একটা মা হয়ে গেছে। আর এখানেই অনেকের কমেন্ট থাকে, এত বড় একটা ছেলের মা, অত বড় একটা মেয়ের মা, তুমি কেন এইরকম জামা পরবে, তুমি কেন এটা করবে। আরে ভাই, সে যদি তার মতন করে নিজেকে মেনটেন করে নিজের ইচ্ছাতে, মেনটেনও নয়, ধরো আমার মেনটেন নেই, আমি বাজে হয়ে গেছে আমার ফিগার, তাও আমার ইচ্ছা হচ্ছে আমি একটা কিছু করব, হ্যাঁ, তো সেটা আমি পড়তেই পারি। হ্যাঁ, সবসময় যে মা হয়ে গেছি বলে মানে মা হওয়া মানে সব কিছু ত্যাগ, এটা তো হতে পারে না। আরেকটা কথা যেটা টিনার ব্যাপারে হয়েছে, সেটা অনেক মাকে আবার এটাও শুনতে হয়, আত্মসম্মান। যেখানে আত্মসম্মান নেই, হয়তো অনেক সময় মানে সংসার থেকে বেরিয়ে আসা যায় না এই একটা কথাতেই, যে সন্তানের মুখের দিকে তাকিয়ে তুই সংসারটা কর, কিন্তু সেই সংসারে হয়তো নিত্যদিনে তাকে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। বর হয়তো মানে একদমই তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমরা লজ্জাতে দেখেছি, হয়তো ভার্বালি কেউ অ্যাবিউজ করে, কেউ হয়তো ফিজিক্যালিও অ্যাবিউজ করে। কারণ সোসাইটিটা তো একটুকু নয়, অনেক বড় সমাজ, অনেক স্তরের মানুষ আছে, তো সেখানেও তাদের ওই বর মানে সেরকম একজন রিক্সাওয়ালার বউ, তার অনেক বাচ্চা আছে, তার বর রোজ মদ খেয়ে এসে মারছে, সেরকমও আছে ভদ্রঘরের কেউ, তারা হয়তো ভার্বালি অ্যাবিউজ করছে, বর হয়তো অনেক কিছু করছে, হ্যাঁ, সেটা হয়তো বউ জানতেও পারছে, কিন্তু তবু সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে সংসার চালিয়ে যেতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে সে বেরোনোতে অনেক সময় মারা দ্বিধা করে, ওই আবার সোসাইটিও বলে দেয়, ইস আমার সন্তানটা তাহলে কালকে ব্রোকেন ফ্যামিলি হয়ে যাবে। নিশ্চয়ই সন্তানের জন্য তাকে সংসার জোড়া লাগানো যতটা সম্ভব কিন্তু করা উচিত, যে ঘন ঘন তুমি একটা ছোট ক্ষুদ্র কারণে ভেঙে দিলে তা নয়, কিন্তু যখন সত্যি ব্যাপারটা প্রতিদিন মরার থেকে একদিন মানে খাঁচাবন্দি একটা জীবন প্রতিদিন মরছি, তার থেকে তো সন্তানকে নিয়ে বেরিয়ে তার নিজের জীবন বা নিজের পায়ে দাঁড়ানোটা ভালো, তাই না? তো এটাও ভীষণই সোসাইটির চাপ থাকে যে বেরোতে পারে না। আমি দুটো ঘটনা বলছি, দুরকম। যে একটা আমার বাড়িতে কাজ করতো একটা মহিলা ছিল, সে ওই মানে এখানে কাজ করতো গ্রামে, তার মানে বোধহয় পরিবার ছিল, তো এখানে একটা ট্যাক্সিওয়ালার সঙ্গে সে পালিয়ে যায়। আমাদের বাড়িতে কাজ করা তাতে যে আসছে না, পরে শুনি সে ট্যাক্সিওয়ালার সঙ্গে পালিয়ে গেছে। তো যাই হোক, তার বর খুব কান্নাকাটি করে, বর আসলে ওকে খুব ভালোবাসতো,
তো তারপরে যাই হোক তাকে খুঁজে পেতে দেওয়া হয়, তার একটা ছেলে ছিল, যাই হোক তাকে আবার ফিরিয়ে আনা হয়। তো বরটি খুবই ভালোবাসতো, সে মানে বইয়ের জন্য কাঁদতে কাঁদতে সে অসুস্থ হয়ে গেছিলো। যাই হোক তাকে আবার ওই মানে বলা হয় এই কলকাতায় কাজকর্ম আর তার করার দরকার নেই, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়, তার ছেলেও আছে। তো এটা খুব একটা পজিটিভ দিক একটা। আবার আরেকটি মায়ের কথা বলছি, আমার এখানে হায়দ্রাবাদে একটি মহিলা আমার কাছে কাজ করতো এবং তার বছর দুয়েকের একটি মেয়ে ছিল এবং আমার কাছে নিয়ে আসতো মেয়েটিকে কাজ করার সময়। এটি খুব মিষ্টি ছোট বাচ্চা মেয়ে, আমি খুব ভালোবাসছিলাম। তখন আমার ছেলে 5-6 বছর বয়স, ওর থেকে একটু ছোট। তো ওর যেটা ঘটনা শুনেছিলাম যে ওর মায়ের কাছে থাকে, কারণ ওর হাজব্যান্ড খুব পাজি এবং ওর খুব অত্যাচার করে এবং ওর হাজব্যান্ড ওর উপর রাগের কারণটাই হচ্ছে এই মেয়েটা, কেন মেয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ, তো সোসাইটি তো এখনো তোমরা মানে ভাবছো যে আজকালকার জন্য মেয়ে জন্ম, আরে আমরা খুব ক্ষুদ্র অংশকে জানি। এখানে স্পেশালি মেয়ে হলে প্রচুর মানে কি বলবো পণ দিয়ে বিয়ে, মানে ব্রাইড যে প্রচণ্ড পণ দিয়ে এখানে বিয়েটা দিতে হয়। তো সেজন্য ওরা মেয়ে সত্যি ওদের কাছে খুব চাপের হয়ে যায়। তো ওই মেয়েটাকেও নাকি, ছোটো মেয়েটাকেও নাকি মারধর করতো। যাই হোক মার কাছেই তারপরে চলে আসে এবং আমার বাড়িতে কাজ টাজ করতো। খুব হাসি খুশি একটা মেয়ে, আর ভাবছি বাচ্চাটাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। তো একটা সময় পরে আমি ডিসিশন নিয়েছিল, ও বললো বাচ্চাটাকে স্কুলে টুলে, আমি জিজ্ঞেস করছিলাম স্কুলে দেবে না, বলছে হ্যাঁ দেবো, কী করবো পয়সা করি। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, আমার তো একটাই ছেলে, আমি ওর লেখাপড়ার দায়িত্বটা নিচ্ছি। ওকে একটা ওই গভর্নমেন্ট স্কুল ছিল আমাদের ওখানে ভর্তি টর্তি করে দাও, আমি ওর পড়াশোনার যা খরচা সেটা আমি দেবো। তো ও খুব খুশি খুশি সেই ভর্তি টর্তি করলো, আমাকে আবার দেখালো টাকালো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এবার দেখো মাসে মাসে যে ফিস টিস বইটই যা লাগবে আমি দিয়ে দেবো। এরপরেই হঠাৎ ও একদিন এসে বলছে যে না ও কাজ ছেড়ে দেবে, চলে যাচ্ছে, না কি না ও দেশে চলে যাচ্ছে, ওর বর ওকে খুব ডাকাডাকি করছে। তো তো ওকে যেতে হবে আর কি, বর এসে খুব অশান্তিও করছে আর কি এখানে চলো বলে। তো আমি আর কি বলবো, চলে গেল। তো বাচ্চাটার পড়াশুনো তো এখানে হলো না, সেই ওদের দেশে গ্রামে কোথায় নিয়ে চলে গেল। তো তারপর ওকে বারবার আমি দেখেছি রাস্তাঘাটে, হ্যাঁ কেমন আছো আমাকে বলে, মানে তেলেগু মহিলা, ওই হিন্দি কোটা বলতে পারতো না, যাই হোক ওর সাথে কিন্তু খুব হাসি খুশি মহিলাটা ছিল। তারপরে যেটা খবর পাই যে ওর মানে ওর একটি ছেলে হয়, মানে ওই বাচ্চাটার আবার ভাই হয় আর কি। তো যাই হোক ওর দরটা তারপরে হাজব্যান্ডের কাছে আরও বেড়ে যায়, কারণ ছেলে হয়েছে, ছেলের জন্ম দিয়েছে, সত্যি কিরম না। তো যাই হোক সে ছেলে আর কিছু আমি জানি না। তারপরে একদিন ওই বাচ্চা মেয়েটাকে, যে 2 বছরের বাচ্চা মেয়েটাকে আমি রাস্তায় দেখতে পাই একদিন, আমাদের পাড়ার মধ্যে, যেহেতু ওর মায়ের বাড়ি ওখানেই ছিল। তো ভাইকে কোলে নিয়ে হাঁটছে, আমার দেখে না জাস্ট চোখে জল এসে গেল। ওর কিন্তু আর পড়াশোনাটা হবে না, ওই ভাবো ওইটুকুই, নিজেই ওইটুকু, তারপরে ভাইটাকে কোলে নিয়েছে। ওই ভাইটাকেও মানুষ করবে, হয়তো এতদিনে বোধহয় বিয়ে থাও দিয়ে দিয়েছে নিশ্চয়ই। তো ওর আর পড়াশোনাটা হলো না, মানে আমি যে দায়িত্বটা নিয়েছিলাম, আমার আজও এই কথাটা ভাবলে খুব কষ্ট হয়। ওর মুখটা খুব মনে পড়ে। ওর থেকে আমি বাচ্চা তো মানে সেই নুনকে ওখানে উপ্পু বলে, উপ্পু, তারপরে ওই লঙ্কার গুঁড়োকে কারাম কারাম এসব বলতো আর কি। তারপরে আমি শিখেছিলাম ওর থেকে সাকারা, বাচ্চা মেয়ে সবসময় মাসরে কাজ করতে আসতাম, মানে তো মানে আমি কলকাতা গিয়ে ওর জন্য ফ্রক কিনে আনা, সবাই আমাকে হাসাহাসি করেছিল, তোর একবার মেয়ে নাকি। হ্যাঁ মেয়ের মতো, খুব মিষ্টি ছিল মুখটা। আর ওকে আমি একটা নাম দিয়েছিলাম, মানে তেলেগুতে ছোট বাটি হলে না ওরা ওকে গিন্নি বলে, তো ওরকম ছোট্ট একটা তো ওর কুডলি, তা আমি ওর নাম দিয়েছিলাম গিন্নি। ওর একটা কি নাম ছিল ওর মা বলতো, সেটা আমার মনেও নেই, ভাবো আমি ওকে গিন্নি গিন্নিই বলতাম আর কি। তো যাই হোক ওর আর পড়াশোনাটা হলো না, ও ভাইকে মানুষ করছে আর কি। তো যাই হোক ওর মায়ের কিছুটা দর বাড়লো, মানে পুত্র সন্তানের জন্ম দিয়ে। কি আর বলবো, সোসাইটিতে অনেক রকম মা আছে, অনেক রকম স্যাক্রিফাইস করে। মা সত্যি একটা ছোট্ট শব্দের মধ্যে অনেক কিছু, কিন্তু মাদেরও মানে চাহিদা থাকে, মাদেরও নিজের সুখ আনন্দ। মা মানে কিন্তু শুধুই ত্যাগের প্রতিমূর্তি, এই সময় এই মানে ভাবনাটা কিন্তু থেকে বেরোনোর আছে। তাই প্রত্যেকটি মা এখানে যারা আছেন, সবসময় মাদার্স ডেতেই অনেক মেসেজ দেওয়া হয়, কিন্তু আজকে কোনো মাদার্স ডে না। প্রত্যেকটি মাকে বলবো নিজের জন্য বাঁচুন, নিজের বাঁচার জন্য লড়াই করুন। আর যেখানে আত্মসম্মান নেই, চেষ্টা করুন সন্তানের দিকে তাকে অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতেই হয় মাকে, সেটা আমি কখনোই বলবো না আমাকেও করতে হয়েছে বা করছি হয়তো কিছু কিছু, সেটাই বলবো না মা মানে সন্তানের জন্য একটু স্যাক্রিফাইস করবে না, কিন্তু নিজের জন্য বাঁচুন। আর যেখানে আত্মসম্মান নেই, প্রতিদিনের মানে একটু একটু করে মরার থেকে সেখান থেকে বেরিয়ে আসুন, নিজের পায়ে চেষ্টা করুন, হয়তো জমিটা খুঁজে পেয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন।
ব্যাস আজকে এইটুকু মেসেজ ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকে শেষ করলাম, নমস্কার।